নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 11.2 অনুশীলনীর অর্থাৎ বইয়ের 223 পৃষ্ঠার যে সৃজনশীল প্রশ্ন আছে তিনটি, সেই তিনটি থেকে একটি সৃজনশীল প্রশ্ন আজ আমি সমাধান করে দেবো, অর্থাৎ 23 নম্বর অঙ্কটি। তোমরা মনোযোগ দিয়ে দেখো, খুব অল্প সময়ের মধ্যে আমি অঙ্কটাকে খুব সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে, কারণ সৃজনশীল প্রশ্ন এভাবে এতক্ষণ আমরা যা যা অঙ্কগুলো করেছি এগুলোকেই সৃজনশীল আকারেই তোমাদের পরীক্ষাতে থাকবে। অতএব সৃজনশীল প্রশ্নটি তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই আশা করি দেখবে। তা আরেকটি কথা বলে, তোমরা অনেকেই দেখা গেলো এই অঙ্কগুলোকে শুধুমাত্র স্কিপ করে সামনের দিকে গিয়ে শুধুমাত্র যেখানে আমি অঙ্কটা করা হয় ফুল পেজ, ওখানে অনেকে যেটা করো আর কি, সেখানে স্ক্রিনশট মেরে তার অঙ্কগুলোকে দেখো। সেক্ষেত্রে আমি মাঝখানে কীভাবে বোঝালাম, কীভাবে তোমাদেরকে অঙ্কটাকে এটার পর এটা হলো, আরেকটি জিনিসের পর আরেকটা হলো, সেই জিনিসগুলো কিন্তু তোমরা বুঝতে পারছো না। শুধুমাত্র দেখে দেখে স্ক্রিনশট নিয়ে অঙ্কগুলো করলে সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হচ্ছে না। তোমরা করতে পারো, স্ক্রিনশট নিয়ে অঙ্কটাকে আগে তুলতে পারো, তোলার জন্য এটা অবশ্যই করতে পারো, সেটা আমার কোনো নেই। তবে একটু মনোযোগ দিয়ে কথাগুলোকে শুনলে তোমাদের হয়তোবা আর একটু বেশি ভালো বুঝতে পারবে, যে বোঝাটা তোমাদের জন্য ভবিষ্যতে অনেক বড় একটা পাথেয় হয়ে দাঁড়াবে। আর এই জন্য তোমাদেরকে অনুরোধ করব, অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিও তোমরা শোনার চেষ্টা করবে, তাহলেই ভালোভাবে অঙ্কগুলোকে তোমরা আয়ত্তস্থ করতে পারবে। তা ঠিক আছে, সেক্ষেত্রে দেখো 23 নম্বর অঙ্কটি আমাদের এখানে কি বলা আছে। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 এবং পরিসীমা 30 সেন্টিমিটার, এ হলো আমাদের উদ্দীপক। এখন ক নম্বরে বলো, ত্রিভুজটি অঙ্কন করো এবং কোণ ভেদে ত্রিভুজটি কী ধরনের কোণ তা নির্ণয় করো বা লিখো। এখন আমরা অঙ্কটা না করে আমরা কিন্তু বলতে পারছি না, এটা চিত্রটা না এঁকে আমরা বলতে পারছি না। তবে এটা কী ধরনের ত্রিভুজ হবে আমি যদি না জেনে আন্দাজে আমি আঁকতেও পারবো না, তাহলে আমাকে এখান থেকেই কিন্তু ডিসিশান নিতে হবে যে কোনটা কী ধরনের কোণ। কারণ আমরা কিন্তু একটা জিনিস শিখে আসছি ছোট থেকেই, অর্থাৎ ক্লাস 8 থেকে আমরা শিখে আসছি পিথাগোরাসের উপপাদ্য। সেখানে কিন্তু আমরা একটা জিনিস শিখে আসছিলাম, কোনো একটি ত্রিভুজের দুইটি বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ ক্ষুদ্রতম বাহু দুইটির, মানে ছোট যে দুইটি বাহু, সেই ছোট দুইটি বাহুর বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর বর্গের সমান হলে তাহলে অবশ্যই সেই ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। আমরা কিন্তু এটা শিখে আসলাম, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে সেই কথাটাই, তাহলে এখানে ক্ষুদ্রতম বাহু কোনটা, 5 এবং 12, এই না, অনুপাত অনুযায়ী আমরা বুঝতে পারছি। তাহলে 5-এর স্কোয়ার মানে 25, 12-এর স্কোয়ার মানে 12 × 144। তাহলে 144 আর 25 কত হয়, 44, 45, 46, 47, 48, 49, 59, 69, 169। সেই 169 কিন্তু আবার কার বর্গ, 13-এর বর্গ, 13 এবং 169। তাহলে দেখো ছোট দুইটি বাহুর বর্গের সমষ্টি বড় বাহুটার বর্গের সমান যেহেতু, তাহলে আমরা বলতে পারি এই তিনটি বাহু নিয়ে অঙ্কিত যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজটি অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। কোন ভেদে ত্রিভুজের মধ্যে কোন ধরনের ত্রিভুজ, এটা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কিন্তু এখান থেকে উদ্দীপক দেখে বলে দিতে পারলাম, ঠিক আছে। তাহলে আমাদের চিত্রটাকে যখন আঁকবো, আঁকার সময় কিন্তু আমি সেই চিন্তাটাকে মাথায় রেখেই আমরা চিত্রটাকে আঁকবো। কারণ আমি 5 সেন্টিমিটার একটি নিলাম, আবার 12 সেন্টিমিটার একটি নিলাম, 13 সেন্টিমিটার আরেকটি নিলাম, এভাবে যদি আমি সমকোণী না এঁকে সূক্ষ্মকোণে আঁকি, জীবনেও এটা মিলবে না সেন্টিমিটার দিয়ে। কিন্তু যদি সমকোণী আঁকি তবেই একমাত্র মিলবে, যার জন্য আঁকার সময় আমাকে এই উদ্দীপক দেখেই ডিসিশান নিতে হবে যে আমি কী ধরনের কোণ আঁকবো। এখান থেকেই আমাকে আনসারটা অঙ্ক করার আগেই মনে মনে এটাকে আমাকে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। তোমরা অনেকেই কিন্তু এটা নিয়ে কনফিউজড থাকো, যে এখানে এঁকে দিলাম, আঁকার পর বললাম যে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি এটা আঁকলাম কেন, আমি অন্যভাবেও তো আঁকতে পারতাম, একটা কথা থেকে যায় না। তাহলে সেই জিনিসটিকে আমরা এখানে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমরা কম্পাস দিয়ে আঁকলে অটোমেটিক্যালি সমকোণী হয়ে যাবে। একটা বাহু 13 সেন্টিমিটার নিলাম, এবার কম্পাস দিয়ে আমি আরেকটা জায়গা থেকে 5 সেন্টিমিটার নিয়ে একটা বৃত্তচাপ দিলাম, আরেকটা 12 সেন্টিমিটার নিয়ে আরেকটা বৃত্তচাপ দিলাম, দেওয়ার পর সেইগুলোকে যোগ করলে দেখবা অবশ্যই সমকোণী হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি কথাটাকেও তোমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝিয়ে নিলাম যেন তোমাদের কোনো সমস্যা না হয়। দেখো এখন আমি 23 নম্বর অঙ্কটাকে করি তোমাদের। 23-এর ক,
কতে আমরা এখানে শুরুতেই কী করব, অঙ্কন চিত্রটাকে অঙ্কন করব। তাহলে চিত্র অঙ্কন করা অনুযায়ী আমরা উদ্দীপকের অনুযায়ী তো চিত্র অঙ্কন করবো। তাহলে কথাটাকে একটু লিখে নিই, উদ্দীপক অনুসারে বা উদ্দীপক অনুযায়ী ত্রিভুজটি নিম্নে অঙ্কন করা হলো। অনুসারে ত্রিভুজটি নিম্নে অঙ্কন হলো। এখন দেখো এটা উদ্দীপক অনুসারে আমরা কীভাবে অঙ্কন করব। আমরা স্কেল নিয়ে আমরা কম্পাস দিয়ে শুরুতে আমরা একটা এরকম, আমি এখন কম্পাস দিয়ে এগুলো আঁকতে যাবো না, এটা অঙ্কের মধ্যে, এটা তো জ্যামিতি না যে আমাদের একদম অ্যাকুরেট মাপটা হতে হবে, আমাদের আনুপাতিক একটা মাপ। তাহলে এই একটা রেখা দিলাম, এটাকে আমরা নিলাম, নিয়ে আমরা কি করব, আরেকটি একটু লম্বভাবে আরেকটা রেখা দিব, আর তারপর এই দুইটাকে যোগ করে দেব। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা নিলাম 5 সেন্টিমিটার, এটা হলো 12 সেন্টিমিটার, এটা আসবে 13 সেন্টিমিটার। আমাদের উদ্দীপকে কিন্তু এভাবেই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সেই উদ্দীপক অনুযায়ী এখন আমরা যদি কম্পাস দিয়ে দিয়ে অরিজিনালি সম্পাদ্যের মতো করে আঁকি তাহলে দেখবে এরকমই আসবে, কিন্তু আমাদের ওইভাবে অ্যাকুরেট মাপ নিয়ে আঁকার কোনো দরকার নেই, কারণ এটা আমাদের সম্পাদ্যও না, এটা আমাদের উপপাদ্যও না, এটা আমাদের জাস্ট আনুপাতিক একটা চিত্র অঙ্কন করা। ঠিক আছে, তাহলে এখন এরকম কেন হলো সেই কারণটাও যে আমি বললাম, পিথাগোরাসের উপপাদ্য, ওইটাকে আমরা একটু ব্যাখ্যাটা করে দিই, একটু ব্যাখ্যা করে দিলে ভালো, অতএব আমরা এটাকে ব্যাখ্যা করে দিই। ঠিক আছে, আমরা জানি এখানে কীরকম লিখতে পারি, আমি যেভাবে লিখছি এভাবেই না, তোমাদের নিজের মন মতো লিখলেও হলো, জাস্ট মূল কথাটাকে ঠিক রেখে এটাকে লিখলেই হলো। ঠিক আছে, দেওয়া আছে ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 5:12:13, তাই না? তাহলে এখন লিখি, আমরা জানি কোন ত্রিভুজের ক্ষুদ্রতম ছোট দুইটি বাহুর, অর্থাৎ ক্ষুদ্রতম বাহুদ্বয়ের বা দুইটির বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর বর্গের সমান হলে যদি সমান হয় তাহলে ওই ত্রিভুজটি সমকোণী হবে। এই তো, তাহলে সমকোণী হবে। তাহলে আমাদের এই বাহুগুলোর মধ্যে আমরা এখানে কি কি পেলাম সেই কথাটা আমরা দেখি। এখানে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 5 স্কোয়ার আর হলো 12 স্কোয়ার। ঠিক আছে, সমান সমান কত পাই আমরা, দেখো এই দুইটাকে যোগ করলে কত আসে, 5 5 25 যোগ 12 12 144 সমান সমান কত হয়, 169। ঠিক আছে, এই 169টা হলো আবার কার মান, 13 স্কোয়ারের সমান। তাহলে দেখো 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার কার সমান আসলো, 13 স্কোয়ার। আমি একটু উপরে উঠিয়ে দেখাই, দেখো এই 5 স্কোয়ার আর 12 স্কোয়ারটা কার আসলো, 20 প্লাস 144, তার মানে 169 ইকুয়ালস 13 স্কোয়ার। অর্থাৎ এই ক্ষুদ্রতম দুইটি বাহুর বর্গের সমষ্টি মানে যোগফল কার সমান আসলো, এই বৃহত্তম বাহুর বর্গের সমান চলে আসলো।
তার মানে এইটার সমান আসলো কোনটা, এই দুইটার যোগফল। তাহলে আমরা বলতে পারি এই যে এখানে উপরে যে কথাটা লিখছি, তাহলে এরকম হওয়ার কারণেই আমরা এটাকে বললাম কি, এটা একটা কি কোণ, কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই কারণে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলেছি। তাহলে এটি আমি একটু নিচে লিখে দিই আবার, দেখো অতএব বা সুতরাং, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। শেষ। তাহলে এভাবে তোমরা লিখে দিলেই, জাস্ট ব্যাখ্যা করে একটু লিখে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমাদের শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছো খুব সহজভাবে। এটাকে তোমরা এখন একটু আগে আমি বুঝিয়ে নিলাম, এখন তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো, রেখে তারপরে এটাকে লিখে নাও শুধু। ঠিক আছে, আমি কিন্তু এটাকে সরিয়ে ফেললাম। এর পরবর্তী অঙ্কটা দেখো আমরা খ নাম্বার, এখন আমরা এখানে দেখাবো খ নাম্বারটা। খতে কী দেওয়া আছে, খতে এখানে আমরা একটু প্রশ্নটা পড়ি দেখি। খতে বলা হচ্ছে বৃহত্তম বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। শুধুই প্যাচ, আর কিচ্ছু না, কিন্তু অঙ্ক কিন্তু খুবই সহজ। বৃহত্তম বাহুকে দৈর্ঘ্য, মানে বৃহত্তম বাহু কোনটা ছিল আমাদের 13 সেন্টিমিটার মানে 13, আর ক্ষুদ্রতম বাহুকে প্রস্থ, ক্ষুদ্রতম বাহু কত 5 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ এদেরকে ধরে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করব, আর সেই আয়তক্ষেত্রের ক্ষেত্র কি কর্ণ কত আসে সেটা আমরা বের করি, দেখি অঙ্কনটা করি, করলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে আমরা কিছু কথা লিখে তারপর আমরাই করি। তাহলে এখানে আমরা প্রত্যেকটা বাহু, বৃহত্তম বাহুটা কতটুকু সেটা কিন্তু আমরা এখনও জানি না। এখানে অনুপাতটা দেওয়া আছে 5, 12, 13, কিন্তু অরিজিনালি বাহুটার দৈর্ঘ্য যে 5ই হবে, 12ই হবে, 13ই হবে সেটা কিন্তু এখন আমরা ক্লিয়ার না। তাহলে এটার জন্য আমাদেরকে ধরে নেই তিনটি বাহু যথাক্রমে 5x, 12x এবং 13x। তাহলে এই তিনটার যোগফল আবার বলে দেওয়া আছে বইতে 30 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে ধরে নিয়ে অঙ্কটা করতে হবে। মনে করি প্রথম বাহুর দৈর্ঘ্য সমান 5x সেন্টিমিটার, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 12x সেন্টিমিটার, তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান 13x সেন্টিমিটার। এই তো, কিন্তু বইতে বলে দেওয়া আছে তিনটা বাহুর যোগফল দেওয়া আছে কত 30 সেন্টিমিটার। তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে 5x + 12x + 13x = 30, বা 5 আর 12 17 আর 13 30, 30x = 30। সুতরাং x ইকুয়ালস কত 1। তাহলে লিখি সুতরাং প্রথম বাহু বা প্রথম বাহু সমান 5 × 1 বা 5 সেন্টিমিটার, দ্বিতীয় বাহু সমান 12 × 1 বা 12 সেন্টিমিটার, এবং তৃতীয় বাহু সমান 13 × 1 বা 13 সেন্টিমিটার। তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। প্রথম বাহু হলো 5, দ্বিতীয় বাহু 12 এবং তৃতীয় বাহু 13। এখন এই তিনটা বাহু থেকে আমরা কিন্তু একটা জিনিস পেয়ে গেলাম, আমাদের প্রশ্নে আছে ক্ষুদ্রতম বাহু এবং বৃহত্তম বাহু দুইটা দরকার। এখন কিন্তু আমাদের তিনটে বাহুই দরকার নাই আমাদের এই অঙ্কের জন্য। এই অঙ্কটা বলছে ছোট বাহুটাকে আমরা ধরবো, এইটাকে ধরবো কি প্রস্থ, আর এই বড়টাকে ধরবো দৈর্ঘ্য। তোমরা কিন্তু আর দাগ দিও, আমি বোঝানোর জন্য লিখছি। তাহলে এইটাকে আমরা ধরবো কি প্রস্থ, লিখবে না কিন্তু লাল দাগে যেটা লিখছি এটা কিন্তু লিখবে না, বোঝানোর জন্য। আর এইটাকে ধরবো আমরা কি দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এটাকে ধরে এখন আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করব। সেই অঙ্কনের জন্য আমরা দেখো অন্য একটা পেজ নিয়ে অঙ্কনটা করে ফেলি।
দেখো 5 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। এখন লিখি আমরা, সুতরাং ওই লাইনের পর আর কি আমাদের, আমরা এখানে যে পর্যন্ত করলাম এটার পরবর্তী অংশ এখান থেকে আমার নিচে জায়গা হবে না, এজন্য আমি অপর পেজে আমি এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে আমরা লিখব সুতরাং ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার কে প্রস্থ এবং বৃহত্তম বাহু দৈর্ঘ্য কত 13 সেমি কে দৈর্ঘ্য ধরে নিম্নে একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। তাহলে এখন আমাদের কাজ হলো একটি আয়তক্ষেত্র অঙ্কন করা। তোমরা একটা আয়তক্ষেত্র এঁকে ফেললে, আমি হাত দিয়ে আঁকলাম, তোমরা স্কেল দিয়ে এরকম এঁকে ফেলবে। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা একটা আয়তক্ষেত্রের নাম দিয়ে দিই, মনে করি এ বি সি ডি। এখন এই আয়তক্ষেত্র থেকে আমরা একটা কর্ণ বের করে ফেললাম, একটা কর্ণ। ঠিক আছে, এখন আমাদের এই ক্ষুদ্রতম বাহুটা কত 5 আর এটা হলো 13, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। এখন দেখো আয়তক্ষেত্র মানেই এখানে এই কোণটা কি 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণ নিয়ে আমাদের যদি এরকম থাকে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল কর্ণ আকারে। আর সমকোণী ত্রিভুজের অতিভুজটা অর্থাৎ এই কর্ণটার দৈর্ঘ্য কত সেটা আমরা কীভাবে বের করতে পারি? তাহলে এখন আমরা ওই সেই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এখানে বের করতে পারি। ঠিক আছে, তাহলে এখন সুতরাং আয়তটির কর্ণ এসি সমান সমান, মানে এসি এর দৈর্ঘ্য কত হবে আমরা জানি, এই দুইটার বর্গের আমরা জানি কি, এই এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে এই দুইটার স্কোয়ার বারবার না লিখে আমরা একবার রুট দিয়ে দিলাম, তাহলে রুট ওভার এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার মানে কি রুট 5 স্কোয়ার প্লাস 13 বিসি এর মান কত 13, তার মানে 13 স্কোয়ার, তাই না? তাহলে রুট 5কে স্কোয়ার করলে কত হয় 25 প্লাস 169, রুট কত হয় আমি একটু দিকে নিই, 5 আর 9 14 4, হাতের হলো 1 6 7 8 আর হাতের একে 9 1 194। তাহলে এসি অর্থাৎ কর্ণটার দৈর্ঘ্য আসলো কত রুট ওভার 194, এটা আসলো কর্ণের দৈর্ঘ্য। এখন আমার প্রশ্নটা কী ছিল, এই কর্ণের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাকে বলছে, তাই না? তাহলে এখন আমার প্রশ্ন অনুযায়ী দেখো, প্রশ্নে বলছে কি যে একটা কর্ণের দৈর্ঘ্য আছে আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কত রুট ওভার 194, এটাকে আমার আর রুট ওভার দিয়ে যে পয়েন্টটা মানটা সেটা আমার বের করার দরকার নাই। তার মানে এটার মান আসলো কত রুট 194, এই কর্ণের দৈর্ঘ্যটা চলে আসলো। তাহলে এখন আমরা লিখি এই কথাটাকেই, দেখো এখান থেকে আমি কিন্তু এখানে চলে আসলাম। সুতরাং আয়তটির কর্ণের দৈর্ঘ্য রুট ওভার 194 এর সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল হবে কত, এই রুট ওভার 194 এত এর স্কোয়ার, কারণ বর্গের ক্ষেত্রফল
হবে না লিখে এখানে ক্ষেত্রফল সমান সমান এত, কারণ বর্গে মানে কি, এটা হলো একটা বর্গ, তাই না? বর্গ মানে 4টি বাহুই সমান। এই বাহুটা যদি হয় আমাদের এ, তাহলে আমাদের এই পুরাটার ক্ষেত্রফল হবে কত, এ স্কোয়ার। অথবা এটা যদি হয় আমাদের 5, তাহলে বর্গের ক্ষেত্রফল হবে কত, 5 স্কোয়ার মানে 5 5 25। তাহলে আমাদের যেহেতু একটা বাহু, বর্গের একটা বাহু আমরা পেয়ে গেলাম √194, তাহলে এটার ক্ষেত্রফল হবে কত, √194 এর স্কোয়ার। √194 এর স্কোয়ার মানে √এর স্কোয়ারে বাদ গিয়ে 194। এর এখানে যখনই ক্ষেত্রফল লিখব তখন কিন্তু আমার এখানে বর্গ একক, অর্থাৎ এখানে আমাদের ছিল সেন্টিমিটার, তাহলে এখানে লিখব বর্গ সেমি, মানে বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে 194 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? এটি আমাদের উত্তর। আমাকে বলছে কি, ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো, বা বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বর্গের ক্ষেত্রফল আসলো 194 কি বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর নির্ণেয় বর্গের ক্ষেত্রফল কত, 194 বর্গ সেন্টিমিটার। শেষ। আমার কিন্তু খুব সহজেই এই অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো, অঙ্কটা কিন্তু কঠিন কিছুই না। এখন গ নাম্বার অঙ্কটা আমরা করব, ঠিক আছে? তাহলে দেখো, ক নাম্বারটা কিন্তু খুব ছোট ছিল একটি অঙ্ক, তাই না? ক নাম্বারটা আমাদের এখানেই এটুকুতেই শেষ হয়ে গেছে। আর খ নাম্বারের জন্য আমরা কিন্তু এখানে করলাম, করার পর তার পরবর্তীতে আমরা চলে গেলাম কোথায়, ওই অংশ করে এখানে চিত্র আঁকলাম একে একে, তারপরে আমরা এখানে সমাধান করলাম। অর্থাৎ আমাদের একটু বড় হলো, আমি বড় বড় করে লিখছি কারণ তোমাদের ভিডিওতে এগুলি বোঝার জন্য যেন তোমরা দেখতে পারো। কিন্তু তোমাদের এক পৃষ্ঠাই হয়ে যাবে আশা করি, এক পৃষ্ঠা না হয় 1.5 পৃষ্ঠা লাগবে, কিন্তু আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক। যাই হোক, এর পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। গ নাম্বারটায় দেখো, এখন গ নাম্বারে এখানে কি বলছে, উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই জাতীয় অঙ্ক কিন্তু তোমরা এর আগে 18 নম্বর অঙ্কে একটা করছো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দেখো এই যেখানে লেখা ছিল 18 নম্বর অঙ্কটায় ছিল, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে, মানে কমে গেলে। আর এখানে আমাদের বলছে এটা দুইটাই বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, প্রস্থও বৃদ্ধি পেয়েছে। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে আয়তক্ষেত্রের। তাহলে আমরা খ থেকে যে আয়তক্ষেত্রটা পেলাম, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল কত, দৈর্ঘ্য ছিল 13 সেন্টিমিটার আর প্রস্থ ছিল 5 সেন্টিমিটার। তাহলে এখন ওই 5 সেন্টিমিটার থেকে এই প্রস্থটা কতটুকু বাড়লো, যেহেতু 20% বাড়ছে প্রস্থ, 20%-এ 5 সেন্টিমিটার এর 20% কত হয় সেটা আমরা বের করব। আবার দৈর্ঘ্য ছিল 13 সেন্টিমিটার, ওইটার 10% বৃদ্ধি পাইছে, তাহলে 10% বেড়ে কতটুকু হলো সেটা আমরা বের করব। তারপর আমাদের যেটা হবে সেটার ক্ষেত্রফলটা কতটুকু বৃদ্ধি পায় এটা আমরা বের করব। দেখো, অঙ্কটা একটু বড় হলেও অঙ্ক কিন্তু সহজ, একদমই সহজ অঙ্ক। এখানে আমরা এখন আসি গ নাম্বার অঙ্কে। গ নাম্বারে আমরা এখানে লিখে ফেলি, আমাদের খ হতে প্রাপ্ত আয়তটির দৈর্ঘ্য সমান সমান 13 সেন্টিমিটার এবং প্রস্থ সমান সমান 5 সেন্টিমিটার। সুতরাং আয়তটির ক্ষেত্রফল 5 × 13 বর্গ সেন্টিমিটার সমান 5 × 65 বর্গ সেন্টিমিটার। এটা আমরা বের করলাম কেন, কারণ আমাদের বলছে কি ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে আমাদের অরিজিনালি যে ক্ষেত্রফলটা ছিল তার বর্গ আয়তটা ছিল, সেই আয়তটার ক্ষেত্রফল কত সেটা আমরা বের করলাম। এখন আমাদের এই দৈর্ঘ্যটা
10% বৃদ্ধি পাওয়াতে আমাদের দৈর্ঘ্য অরিজিনালি কত দাঁড়ায়, মানে যদি দৈর্ঘ্য হয় 100-তে বাড়ে 10, 100 সেন্টিমিটারে বাড়ে 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারে বাড়ে কত সেন্টিমিটার, 13 সেন্টিমিটারে বাড়ে কত সেন্টিমিটার। আমার কিন্তু এভাবে ঐকিক নিয়ম করে অঙ্ক আসলে 3 পৃষ্ঠায় শেষ হবে না। আমি এটাকে একটু সহজভাবে তোমাদেরকে দেখাই, বুঝবে, বোঝানোর মতো করেই আমি করাবো, তাহলে সেইভাবে আমি একটু দেখাই। তাহলে আমাদের 13 সেন্টিমিটারে বাড়ে কতটুকু সেটা বের করে তার সাথে আমরা ওই 13 যোগ করলেই পেয়ে যাব অরিজিনালি কত হলো। 13 ছিল, তার সাথে যেটুকু বাড়লো বৃদ্ধিটা যোগ করলেই পাওয়া যাবে আমাদের অরিজিনালি কতটুকু হলো সেটা। তাহলে ওইটাকে আমি যদি একটু শর্টকাট করে ফেলি, দেখি আমরা ঐকিক নিয়ম না করে এটাকে দেখাই তোমাদেরকে, আশা করি বুঝবে। সেক্ষেত্রে আমাদের কীরকম লিখতে পারি, 10%, দেখো যেহেতু 10% বাড়ছে, তাই না, 10% বৃদ্ধিতে নতুন আয়তটির দৈর্ঘ্য হয় কতটুকু হয় সেটা আমরা বের করব। আমাদের আগে ছিল কত, 13, তাই না, তার সাথে এখন বাড়লো কত, 13 এর 10%, এত সেন্টিমিটার। বুঝতে পারছো কিনা, আগে ছিল 13, তার সাথে আরও বাড়লো যেটুকু সেটুকু যোগ করব, তাহলে বাড়লো কত, 13 এর 10% বৃদ্ধি পাইছে। তাহলে এই 10%টাকে আমরা কার সাথে যোগ করব, আগেকার যে 13 ছিল এটার সাথে যোগ করব, যোগ করে যেটা হয় এই ব্র্যাকেটের ভিতরে ওইটাই হবে সেন্টিমিটার। এখন 13 এর মানে কি, গুণ, আর 10%কে আমরা সংখ্যায় নিয়ে আসতে হলে এর আগে আমরা এরকম শিখছি, দেখো 13 + 13 এর 10%, আমরা পার্সেন্টেজটাকে যদি উঠিয়ে দিতে চাই 100 ভাগের 10 ভাগ, এই না। এবারে 10 দিয়ে 100কে কাটলে কত হয়, একটা 0 0 কাটা গেলে, অর্থাৎ 10 দিয়ে 100কে কাটলে 10 ভাগের 1 ভাগ। আর সেই 1 দিয়ে 13কে গুণ করলে দেখো 13 যোগ, এখানে কাটাকাটি করলে আমাদের কত হয়, অন্য কালি দিয়ে একটু দেখিয়ে দেই, 10 একে 10 আর এখানে হবে 10, তাই না। তাহলে আমাদের 13 দিয়ে 1কে গুণ করলে 13, নিচে 10, তাহলে উপরে হয় কত, 13/10 এত সেন্টিমিটার, এই না। তাহলে এটুকু আমাদের এখানে কিন্তু চলে আসলো। এখন তাহলে দেখো এখানে আমাদের কি হলো, 13/10, তাহলে এখানে আমাদের দেখো 13কে 10 দ্বারা ভাগ করলে কত হয়, একটা 0, অর্থাৎ 10 দিয়ে 13কে ভাগ করলে 1.3। এগুলো কিন্তু আমি মুখে মুখে ক্যালকুলেশন করতেছি, তোমরা কিন্তু ইচ্ছে করলে সরাসরি এই লাইন থেকে এই লাইনের পর এই লাইন, এই লাইনের পর একবারে সরাসরি যে এখানে অ্যান্সারে নিয়ে আসতে পারো ক্যালকুলেটরের মাধ্যমে, কারণ তোমাদের তো ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি আছেই। তোমাদের এই কাজগুলো আমরা একটা একটা করে ভেঙে ভেঙে করে দিই কোন ক্লাসে, ক্লাস 6 এবং 7-এ। 8 থেকে আর এগুলি এই ক্যালকুলেশনগুলো তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে সরাসরি করলেও চলবে, কারণ 8 থেকে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি আছে। 8 থেকে হলো নর্মাল ক্যালকুলেটর এবং ক্লাস 9-10 থেকে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। আর সেই জন্য তোমরা অবশ্যই এটা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ বিয়োগগুলো করে একবারের অ্যান্সার লিখে দিলে পারবে। তারপর আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, যেহেতু দেখিয়েই দিই। এখানে 13 যোগ এখানে 1.3 হবে, 10 দ্বারা ভাগ করলে 1.3, তাহলে 13 সাথে 1.3 যোগ করলে কত হয়, 13 রেখে 14.3, আমি একবারে লিখে দিলাম 14.3 সেন্টিমিটার। ঠিক আছে, একবারেই করে দিলাম, এটা মুখে মুখে ক্যালকুলেশন করা যায়। তারপরে তোমরা ইচ্ছে করলে এই লাইনের পর সরাসরি এই লাইনটা ক্যালকুলেটর দিয়েও করে দিতে পারো। ঠিক আছে, তাহলে 10% বৃদ্ধিতে নতুন আয়তটির দৈর্ঘ্য হয় কত, 14.3 সেন্টিমিটার। ঠিক আছে, একইভাবে ঠিক এই পদ্ধতিতেই 20% বৃদ্ধিতে নতুন আয়তটির প্রস্থ হয় কত, দৈর্ঘ্য ছিল আমাদের 13, এখন প্রস্থ ছিল 5, সেই 5-এর ওটা তো আমাদের 20% বৃদ্ধি পাইছে, প্রস্থটা বাড়ছে কত পার্সেন্ট, 20%, তাই না। তাহলে এখান থেকে আমি এখানে আবার দেখাই, দেখো ঠিক একইভাবে এখানে লিখব আবার 20% বৃদ্ধিতে নতুন আয়তটির প্রস্থ হয় কত, 5, আমাদের অরিজিনালি ছিল 5-এর সাথে এখন কি হলো, 5 এর কত পার্সেন্ট, 20% বৃদ্ধি পাইছে, এত সেন্টিমিটার। যদি হ্রাস পাইতো তাহলে এখানে মাইনাস করতাম,
কিন্তু এখন তোমাদের বৃদ্ধি পাইছে মানে কি, তাহলে যোগ করতে হবে। তাহলে এটাকে আমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে করি একবারই কিন্তু করে ফেলতে পারি। সেটা কি, 5 এর 20% কত হয়? দেখো 5 এর 20% আমরা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করতে পারি। আমি তো ক্যালকুলেটরটা এখন অঙ্কে করতে আনি নেই, অন্য একটা মোবাইলে এখানে ক্যালকুলেটরটা আছে, দেখো সেইভাবে আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে 5 ইন্টু 20%, তার মানে কত হয়? 1, অনলি 1, এখানে 1 হয়। 1-এর সাথে 5 যোগ করলে তাহলে 6 সেন্টিমিটার। ঠিক আছে, এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অথবা ভেঙেও করতে পারো। আমি ভেঙে দেখাই দিই, দেখো যদি ভেঙে দেখাতে বলো সেটাও আমি তোমাদেরকে এখানে সমাধান করে দিতে পারি। আমরা আগেরটা যেরকম করলাম ওইভাবেই। এখানে আছে কত? 5 প্লাস 5 এর 20%, মানে উপরে 20 নিচে 100, পার্সেন্টেজটা উঠাই দিলাম। এই 20 দিয়ে 100কে কাটলে কত হয়? 5, আর সেই 5-এ কাটলে কত হয়? 1, তার মানে 5 যোগ 1 সমান 6। এভাবে আমরা ক্যালকুলেটর ছাড়াও আমরা করতে পারি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো দরকার নেই, আমরা ক্যালকুলেটর যেহেতু আছে আমাদের, ক্যালকুলেটর মাধ্যমে এগুলো আমরা সমাধান করতে পারি। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন নতুন যে আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেলাম 14.3, প্রস্থ পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। তাহলে এই নতুন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হলো? তাহলে এখন লিখি, সুতরাং নতুন আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 14.3 গুণন 6 কি বর্গ সেন্টিমিটার, সমান 14.3কে আমরা 6 দ্বারা গুণ করব। আমি ক্যালকুলেটরের মাধ্যমে নিলাম 14.3 গুণন 6 সমান 85.8, 85.8 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা আসলে আমাদের নতুন আয়তটির ক্ষেত্রফল। এখন আমাকে তো বলছে কি, নতুন আয়তটির ক্ষেত্রফল কতটুকু, মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে। তাহলে এখানে অরিজিনালি বৃদ্ধি পাইল কতটুকু? তাহলে এখন লিখি, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায় কতটুকু সেটা আমরা লিখব। বৃদ্ধি পায় কত? 85.8 মাইনাস, মানে 85.8 থেকে আমরা মাইনাস করব কত? আগে আমাদের ছিল কত? 65। তাহলে সেই 65টাকে আমরা মাইনাস করব। দেখো 65 এত বর্গ সেন্টিমিটার, এতটুকু আমাদের বৃদ্ধি পেল। তাহলে এখন 85.8 থেকে 65 মাইনাস করলে আমাদের কত আসে? এখানে 0.8 তো থাকবেই, 5 আছে কত? 5 হবে 0, 2 6 আছে কত? 8 হবে 2, অর্থাৎ 20.8 বর্গ সেন্টিমিটার। যদি আমাদের বলতো কতটুকু বৃদ্ধি পায়, তাহলে এখানেই আনসার, কিন্তু আমার কিন্তু এখানেই সমাপ্ত রাখে নাই, বলছে কি শতকরা কত বৃদ্ধি পায়। তাহলে আমাদের ক্ষেত্রফল আগে ছিল কত? 65, এখন বৃদ্ধি পেল 20.8, তাহলে 65 বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পায় এত বর্গ সেন্টিমিটার। 1 বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পায় কত সেন্টিমিটার? 100 বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পায় কত সেন্টিমিটার। তাহলে আমাদের কিন্তু এটা আবার সেই ঐকিক নিয়মে করতে পারি, কিন্তু ঐকিক নিয়মে না করে আমি এটাকেও ওইরকম শর্টকাট, যেমন এক লাইনে অঙ্কটাকে বৃদ্ধি করতে পারি, শতকরা বৃদ্ধি পায়। ঠিক আছে, তা কীভাবে সেটা আমরা দেখাই। সুতরাং ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পায় সেটা আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে 65তে বৃদ্ধি পায় এত, 1-এ বৃদ্ধি পাবে কত? তাহলে এইটা উপরে 65 নিচে, আর 100তে বৃদ্ধি পাবে কত? এইটার সাথে 100 গুণ ডিভাইড বাই 65, একেবারে এইভাবে আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, তার মানে শতকরা যে মানটা আর কি, অর্থাৎ 65তে 65 ভাগে বৃদ্ধি পাইছে 20 ভাগ, তাহলে 65 ভাগের 20 ভাগ বৃদ্ধি, এইটাকে যদি আমরা শতকরায় আনি তাহলে 100 দ্বারা গুণ, তাহলেই হয়ে যায় শতকরা বৃদ্ধি পায়। এটাকে আমরা একটু উপরে উঠে নিই, এখানে দেখো 20.8 ডিভাইডেড বাই 65 ইন্টু 100, শতকরা বৃদ্ধি পায় এত বর্গ সেন্টিমিটার। এটাকে আমরা এখন আর মুখে মুখে ক্যালকুলেশন করব না, সরাসরি ক্যালকুলেটর দিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করে বসিয়ে দেব, অযথা আমাদের সময় নষ্ট করার তো কোনো যৌক্তিকতা নাই নাকি। তাহলে
20.8 ইন্টু 100 ডিভাইডেড বাই 65 কত আসলো 32 বর্গ সেন্টিমিটার। এটি কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে শতকরা কতটুকু বৃদ্ধি পেল? 32 বর্গ সেন্টিমিটার, তাই না? তাহলে আমাদের 32 বর্গ সেন্টিমিটার এটা আমাদের শতকরা বৃদ্ধি। তাহলে আমরা এটাকে ঐকিক নিয়ম না করে এভাবে করতে পারি, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় 65 ভাগের এত ভাগ গুণন 100 বর্গ সেন্টিমিটার। এখনও কিন্তু আমাদের শতকরা কথাটা লিখছি দেখে এখানে কিন্তু 32-এর পর আমি পার্সেন্টেজ দিই নাই। যখনই শতকরা কথাটাকে লিখব না তখন কিন্তু আমাদের 32% দিতে হবে। তাহলে উত্তরের ক্ষেত্রে আমরা এখানে ওই পার্সেন্টেজ দিয়ে লিখে দিই উত্তরের ক্ষেত্রে, আর আমরা শতকরা কথাটাকে লিখব না, ঠিক আছে? তাহলে উত্তর এটি, ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত 32%। এখানে কিন্তু আমি বর্গ সেন্টিমিটার লিখলাম না, মানে 100 যদি 100 বর্গ সেন্টিমিটার হয় তাহলে সেখানে বৃদ্ধি পাবে 32 বর্গ সেন্টিমিটার। এইটি আমাদের যেহেতু শতকরায় অ্যান্সারটা আনতে বলছে এই জন্য আমরা শতকরাই এখানে অ্যান্সারটা দিয়ে দিলাম, ঠিক আছে, পার্সেন্টেন্সে। এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে ক খ গ, আমাদের গ নাম্বারটা দেখো আরেকবার তোমরা, এখানে আমরা আরেকবার এখান থেকে দেখাই। খ হতে আমরা যে আয়তটির দৈর্ঘ্য পাইলাম 13 সেন্টিমিটার এবং প্রস্থ পেলাম 5 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল হলো 65 সেন্টিমিটার। আর 10% বৃদ্ধিতে আয়তটির দৈর্ঘ্য হলো কত 13 যোগ 13 এর 10%। এটাকে আমরা একবারেই ক্যালকুলেশন করে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে এটা লিখে দিতে পারি 14.3 সেন্টিমিটার ক্যালকুলেটারের মাধ্যমে। সেটা কীভাবে লিখবা? ক্যালকুলেটার যদি তোমাদের থাকে আমি সেখানে তোমাদের সিস্টেমটাও দেখিয়ে দিই একটু, হয়তো বা তোমরা যা এখানে আমার মোবাইল দিয়ে আমি দেখাইতেছি, তোমাদের ক্যালকুলেটারেও কিন্তু ঠিক সেম অপশনেই তোমরা লিখতে পারো। কীভাবে? তোমরা 13 লিখবা, ঠিক আছে? এই 13 সাথে যোগ করবো কত 13 এর 10%। তাহলে এই 13 এর 10% যেহেতু আমরা এই 13টা আমাদের আছে এটা থাক, তাহলে 13 এর 10%, তাহলে 13 ইন্টু 10% যেটা আসলো ওইটার সাথে আমরা যোগ করব কত, এই যে যোগ হলো 13, তাহলে সমান কত হলো 14.3। তাহলে 13 এর মানে কি গুণ, তাহলে 13 গুণ এর তো আর আমাদের ক্যালকুলেটার নেই, আছে গুণ, তাহলে 13 গুণ 10%। ঠিক এইভাবেই তোমরা ক্যালকুলেটারে উঠাবা, উঠাইলে দেখবা 1.3 পেয়ে যাবা। আর সেই 1.3 সাথে 13 যোগ করলে 14.3। ঠিক একইভাবে পরেরটাও এখানে যে 5 এর 20%, তাহলে এটাকে আমরা ওই একইভাবে বের করে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে সহজে করে ফেলতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কটা মোটামুটি এখানে শেষ হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক। এবং আমাদের ক খ গ 3টি পার্টি কিন্তু এখানে আমরা ক্যালকুলেশন করে ফেললাম। এর পরবর্তী অঙ্কে আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন আছে, আরও 2টি আছে 24 এবং 25, সেই 2টি আগামী ক্লাসে আমরা একটি একটি করে সমাধান করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।